এখানটায় দুজন লোক দাঁড়িয়ে কি যেন বলাবলি করছে, কিন্তু হঠাৎ করে লোক দুটো ভ্যানিশ হয়ে যায়। তারপর থেকে আমরা অনেকক্ষণ থেকে আড়ালে আড়ালে পুরো জায়গাটা তল্লাশি করে দেখলাম, কেউ নেই। অগ্নি বলল, হ্যাঁ স্যার, লোকগুলো গেটের সামনে দিয়ে আসেনি, আর আমরা তল্লাশি করে দেখলাম এখানে কোনো গোপন রাস্তা পাইনি। আমি বললাম, আছে আছে, একটা রাস্তা তো আছেই, যেটা আমাদের খালি চোখে ধরা পড়ছে না। এক কাজ করো, জায়গাটা ভালো করে আরেকবার ঘুরে দেখো। ওরা তাই করলো, কিন্তু তেমন সন্দেহজনক কিছুই নেই। তাই ওদের বিদায় দিয়ে আমি বাড়ি ফিরবো। তখনই মনে হলো আরুর দেওয়া কাগজটার কথা। পকেট থেকে কাগজটা হাতে নিয়ে দেখি কিছু চকলেট আর আইসক্রিমের নাম লেখা, যেগুলো আরুর খুব পছন্দের। কাগজটা দেখে মুচকি একটা হাসি দিয়ে দোকান থেকে সবকিছু নিয়ে নিলাম। বাসার দিকে যাব, তখনই দেখি বাড়ির গেট দিয়ে কেউ একজন বেরোচ্ছে। কি ব্যাপার, এখন বাড়ি থেকে কে বাইরে যাচ্ছে? আর বাড়ির গাড়িও তো নিল না, দেখতে হচ্ছে ব্যাপারটা। তাই আইসক্রিম আর চকলেটগুলো বাড়ির কাজের লোককে দিয়ে বললাম আরুর কাছে পৌঁছে দেওয়ার জন্য। চেয়ে দেখি রহিম কাকা অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। বুঝতে পারছি না আমি কি এলিয়েন? যাক, এত ভেবে কাজ নেই, ওইদিকে পাখি ফুরুত হয়ে যাবে। আমি মেয়েটার পিছু নিয়ে ওকে অনুসরণ করে চলছি। আমার বুঝতে আর বাকি নেই যে ওইটা ইসি, তবে যাচ্ছে কোথায়। কিছু দূর গিয়ে ও একটা কালো গাড়িতে উঠে গেল, আর আমি ওইখানে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর মনে হলো ও আমার মতোই ডিউটিতে আছে, তার মানে ও এখন ওই অফিসে যেতে পারে। বলেই দৌড়াতে শুরু করলাম। আমি গিয়ে দেখি অফিসের সামনে থেকে একটা গাড়ি চলে গেল, তার মানে আমার সন্দেহ ঠিক। তাই লুকিয়ে লুকিয়ে আমিও ঢুকে গেলাম, কিন্তু ইসিকে কোথাও পেলাম না। কোথায় গেল মেয়েটা? অনেক খুঁজেও কোথাও না পেয়ে বেরিয়ে এসেছি। অবাক কাণ্ড, আমি বাড়িতে ঢুকে দেখি ইসি বসে আছে সবার সাথে। কখন এলো ও বাড়িতে, আর কিভাবে? আমাকে ঢুকতে দেখে মিস্টার আফজাল আল ইমরান মানে বাবা ডাক দিল। আমি বললাম, জি বলুন। বাবা বলল, তোমায় কিছু কথা বলার ছিল। আমি বললাম, হ্যাঁ বলুন। বাসার সবাই এখানে উপস্থিত, এর মধ্যে বাবা আমাকে কি বলতে চায় বুঝতে পারছি না। কোনো কিছু আবার টের পেয়ে গেল না তো? বাবা বলল, শোনো রাজ, তুমি আমাদের এই বাড়িতে থাকো, কিন্তু তুমি কি করো কিছুই আমরা জানি না। তুমি বলো না, তাই আমরা জানতেও চাই না। তবে আমরা মনে করি তুমি খারাপ কিছু করো না, সেই ভরসা আছে, কারণ মিজান কোনো ভুল মানুষের জন্য আবদার করবে না। আমি বললাম, ভরসা রাখতে পারেন। বাবা বলল, তবে আসল কথাটাই বলা হয়নি তো এখনো। আমি বললাম, জি বলুন। বাবা বলল, আর 15 দিন বাদে আমার একমাত্র মেয়ে আরিশফার বিয়ে। আমি চাই এই বিয়েতে তুমি আমাদের সাথে থাকো, হাতে হাতে একটু কাজে সহায়তা করবে। আমি বললাম, আমি এখানে একটা কাজে এসেছি, আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমার কাজ। আশা করি বুঝতে পেরেছেন। কথাটা বলেই নিজের রুমের দিকে চলে আসছি। সবাই কিছুটা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, হয়তো আমার এমন ব্যবহারটা তারা আশা করেনি। নিজের রুমে বসে আছি, মাথাতে কিছুতেই আসছে না ইসির ব্যাপারটা, ভাবতে পারছি না কিছুই। উঠে ফ্রেশ হতে চলে গেলাম। আজ আর বাইরে যেতে ইচ্ছে করছে না, তাই না খেয়ে শুয়ে পড়ি। খুব ইচ্ছে হচ্ছে সবার সাথে গিয়ে ডিনার করতে, কিন্তু না, এটা সম্ভব না। তবে এখন দেখি বাড়িটা কেমন বদলে গেছে। আগে বাবা মা দুজনে এত ব্যস্ত ছিল যে তাদের যে সন্তান আছে, সংসার আছে, সেদিকে বিন্দুমাত্র আগ্রহ ছিল না। তবে এখন অনেকটাই পরিবর্তন এসেছে সবার মাঝে। তবে এত কিছুর মাঝেও একটা চাপা কষ্ট বারবার অনুভূত হয়, যে তারা তাদের ছোট ছেলেকে ভুলেই গেছে। এসব ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে যায় টের পাইনি। হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ঘড়িতে তাকিয়ে দেখি 3:30 বাজে। তাই উঠে চলে গেলাম ওয়াশরুমে। সেখান থেকে ওযু করে এসে তাহাজ্জুদের সালাত আদায় করে উঠে বসলাম। এখনো ফজরের আজান দেয়নি, তবে যে কোনো সময় দিতে পারে, তাই অপেক্ষা করলাম। ফজরের নামাজ পড়ে একেবারে ওঠাটাই বেস্ট। নামাজ শেষে নিজের ল্যাপটপটা নিয়ে কাজ করছি, তবে খিদে পেয়েছে প্রচুর। এত সকালে তো কোথাও কোনো দোকানপাট খোলা থাকবে বলে মনে হয় না, তবুও গিয়ে দেখি পাওয়া যায় কিনা। আর যাই হোক, এত খিদে নিয়ে কোনো কাজে মনোযোগ দিতে পারছি না, কিন্তু বের হয়ে ভালোই করেছি, না হলে দেখতে পেতাম না একটা পরীকে। সদর দরজা দিয়ে বের হয়ে বাহিরের দিকে যাওয়ার সময় পেছনে তাকাতেই চোখ যায় ইসির বেলকনির দিকে। খুব সুন্দর লাগছে ওকে দেখতে, একদম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ডুবে গেল যেন আমার চোখ। সকাল সকাল মেয়েরা আর যাই হোক মেকআপ করে না, আর তখনই তাদের আসল রূপটা চোখে পড়ার মতো অবস্থা হয়। তবে ভাবছি এত সকালে ও ঘুম থেকে উঠে গেল, কারণ কি? পরক্ষণেই মনে পড়লো ও তো আমার মতোই একজন দায়িত্বপ্রাপ্ত মানুষ, উঠবে নাই বা কেন? চোখের ঘুম হারাম করে রেখেছে এই কেস। হাঁটতে হাঁটতে সামনে একটা টং দোকান দেখতে পেলাম। যাক, ভাগ্যটা তাহলে ভালোই আমার। সেখান থেকে হালকা নাস্তা খেয়ে বাইরে এলোমেলো ভাবে হাঁটছি। মাথায় চিন্তা একটাই, কে হতে পারে ওই লোকটা? এত নিখুঁতভাবে কি করে নিজেকে আড়াল করে রেখেছে? গত 1.5 মাসে একটা বিষয়ে কনফার্ম হয়ে গেছি, দেশের সবচেয়ে বড় স্মাগলার হলো এই বস। এই কোম্পানির আড়ালে তার আসল মুখোশ রয়েছে, কিন্তু কে সে? হঠাৎ মনে হলো ফোন বাজছে। আমি ফোনটা রিসিভ করে বললাম, ওয়েট, আমি এক্ষুনি আসছি। ফোনটা ছিল নি রবের। ওরা কিছু একটা ক্লু পেয়েছে, যার জন্য ফোনটা দিল। বাকিটা চলুন গিয়ে দেখি। আমি রুমে প্রবেশ করতেই ওরা 4 জন উঠে দাঁড়ালো। আমি বললাম, কি পেয়েছো দেখাও। রাতুল আমার দিকে একটা ফাইল এগিয়ে
দিয়ে দিল। ফাইলে চোখ বুলিয়ে দেখে আমার মাথা ঘুরতে শুরু করলো। ও মাই গড, তার মানে ওরা এসব এত কমন একটা জায়গাতে রাখতো। অগ্নি বলল, লোকটা অনেক চালাক স্যার। আমি বললাম, আমাদের ভাবনা চিন্তার বাইরে এর বুদ্ধি। তবে আর বেশি দিন এই বুদ্ধি চলতে দেওয়া যাবে না, অনেক হয়েছে। এখন থেকে আমাদের আরো সিরিয়াস হতে হবে, কারণ এই কেসটা সম্পূর্ণ উল্টো। রাতুল বলল, ইয়েস স্যার। আমি বললাম, তোমরা কাজ চালিয়ে যাও, আমি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পূর্ব পরিকল্পনা মতে কাজ চালাও। আর হ্যাঁ, সবাই টাইমলি অফিসে পৌঁছে যেও, মনে থাকে যেন। সবাই বলল, ওকে স্যার। সেখান থেকে বেরিয়ে বাসায় এসে নিজেও তৈরি হয়ে নিলাম অফিসের জন্য। আমি অফিসে নিজের ডেস্কে বসে কাজ করছি, তখনই শুনতে পেলাম বাইরে থেকে কেউ নক করছে। পরিচিত কণ্ঠে কেউ বলল, স্যার আসবো? আমি বললাম, আসুন। ভেতরে এসে আমায় দেখে কিছুটা চমকে গেল। ঠিক ধরেছেন, এটাই ইসি। আমি কিছুটা অবাকের ভান ধরে বললাম,